পাকিস্তানের করাচি বন্দর থেকে আমাদের দেশে ৫১,০০০ টন পাকিস্তানি জাতীয় সম্পদ কিলিংকার আসছে। এটাকে জাতীয় সম্পদ বলার পিছনে যে কারণটা, যেমন ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ছাড়া আসলে কিলিংকার খুব একটা পাওয়া যায় না। আর এটা তো কোনো তৈরি করা জিনিস না, এটা হচ্ছে মূলত একটা খনির মতো আর কি, লাইক পাহাড় কেটে কিলিংকার তৈরি করে। তো সেক্ষেত্রে এগুলো যে দেশে আছে ওই দেশেরই জাতীয় সম্পদ। আর কিলিংকার সম্পর্কে তো আপনারা সবাই জানেন, কিলিংকার হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল। আমাদের দেশে বর্তমান বাণিজ্যিক পট পরিবর্তনের পর মোটামুটি পাকিস্তানের সাথে ভালো জিনিসপত্র আনা নেওয়া হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় চালানে কার্গো আসার পর পুরা দামে কাজ চলতেছে। এই সিমেন্ট তৈরির কাঁচামাল ইন্দোনেশিয়া এবং ভারতের পাশাপাশি পাকিস্তান থেকে এখন মোটামুটি আমদানি করা হচ্ছে। কিলিংকারের ব্যাপারে যদি বলতে চাই, তাহলে সাশ্রয়ী মূল্যে সব থেকে ভালো কিলিংকার আসলে পাকিস্তানে পাওয়া যায়। যদিও সিমেন্টের মান শুধুমাত্র কিলিংকারের উপর নির্ভর করে, এটি কিভাবে প্রক্রিয়াজাত এবং গ্রেন্ডিং করা হয় তার উপর নির্ভর করে সিমেন্টের মান। যেহেতু মানুষ কম দামে ভালো জিনিস চাই, সেই হিসাবে পাকিস্তানের কিলিংকার ভারতীয় এবং ইন্দোনেশিয়ান কিলিংকার থেকে সাশ্রয়ী। সেজন্য আমি প্রথমে এই কথাটা বলছি যে সিমেন্ট কোন দেশ থেকে আসছে বা কাঁচামাল কোন দেশ থেকে আসছে এটা বড় কথা না, কিভাবে তৈরি হয়েছে, কে কতটা হাই কোয়ালিটি ভাবে তৈরি করছে সেটা হচ্ছে বড় কথা। এবার আসি কিলিংকার নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনের এক্সপেরিয়েন্স। ভাই বিশ্বাস করেন, শিপিং লাইনের সব থেকে খতরনাক কার্গো হচ্ছে কিলিংকার। এই কার্গো আসলে খুব গুড়া, তো যখন কাজ চলে তখন প্রচুর লেভেলে উড়ে। এমনও সময় গেছে ভাত দিয়ে কিলিংকার দিয়ে খাওয়া লাগে, নাস্তা দিয়ে কিলিংকার দিয়ে খাওয়া লাগে, কারণ এটা আটকানোর কোনো উপায় নেই। কার্গো স্টার্ট হওয়া থেকে শেষ করা পর্যন্ত আমাদের ক্রুদের এবং যারা এই কাজের সাথে জড়িত সকলের বাজে একটা সিচুয়েশনের মধ্যে যাওয়া লাগে। এবং বিশ্বাস করবে না ভাই, যখন আসলে অনেক বাতাস থাকে তখন এই কিলিংকারের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চোখে মুখে ধুলাবালি ঢুকতে সেভাবে ডিউটি করা লাগে। আসলে দুনিয়াতে সবকিছু তো অনেক আধুনিক ইনোভেশন আসলো, এটাতে কোনো আধুনিক ইনোভেশন আসে নাই। তবে হ্যাঁ, অটোক্রাভ হওয়াতে একটা সুবিধা হয়েছে। আগে নাকি আমরা শুনেছি যে নিচে নেমে বেলসা দিয়ে লোড করে তারপর এটা বাইর দেওয়া লাগতো, সেক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক কষ্টসাধ্য ছিল। এখন যেহেতু অটোগ্রাফের মাধ্যমে এটা আসলে ডিসচার্জ করা হয়, সেক্ষেত্রে আমাদের খুব একটা কষ্ট না থাকলেও ডিউটি যখন করি তখন আসলে খুব বাজে একটা পরিবেশ তৈরি হয়। কারণ এট আ টাইম 4টা ক্রেনে যখন একসাথে কার্গো চলতে থাকে তখন আসলে জাহাজের পিছন থেকে সামনে কোনো কিছুই দেখা যায় না। এই ধুলের ভিতরে দাঁড়ায় থাকতে, ধুলাবালির ভিতরে ডিউটি করা লাগে। তারপরে শিপিং লাইনে যেহেতু আমরা চাকরি করতে আসছি, এটা আমাদের একটা দায়িত্ব। শুধু যে কষ্টটা আমরা করি বিষয়টা এমন না, যারা আন্তর্জাতিক সিমেন আছে ওদের আরো বেশি কষ্ট। ওরা তো লোডিং পয়েন্ট থেকে শুরু করে আনলোডিং পয়েন্ট পর্যন্ত ওদের প্রত্যেকটা সময় আসলে খুব দুর্বিষহ অবস্থায় যায়। তো ওদের হিসাব করতে গেলে আমরা মোটামুটি ভালোই আছি। আমরা এতটা দুর্বিষহ অবস্থায় যায় না, আমরা শুধু যখন ডিউটি করি তখন আসলে ধুলটা খাওয়া লাগে, এটা হচ্ছে কথা। এছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এটা যদি আরো কোনো আধুনিক ইনোভেশন আসতো তাহলে হয়তো অনেকগুলো মানুষ এই কষ্ট থেকে বাইচা যেত, এটা হচ্ছে বড় কথা। আর এটা অনেক হেভি একটা কার্গো, তো যে অনেকে আমাকে বলতেছে ভাই এত পুরান জাহাজে কেন এই মাল আনছে। ভাই এটা যে জিনিস, এটা যে জাহাজে বহন করবে, যদি বলেন যে কালকে ডক থেকে নামাইছি পরশুদিন কিলিংকার টানছি, এর পরের দিন ওই জাহাজ শেষ, কিছু করার নাই, বুঝছেন। তো স্পেসিফিক কিছু জাহাজ আছে ওগুলো আসলে কিলিংকার টানার জন্যই রাখা হয়। তো তার ভিতরে এই জাহাজটা আমরা যেটাতে আছি এটা, প্লাস আমাদের কেএসআর এর কতগুলো জাহাজ আছে বা বাইরেরও অনেক জাহাজ আছে। মূলত কিলিংকার টানা জাহাজগুলাই আলাদা, বুঝছেন। এগুলো শুধু কিলিংকার, পাথর বা কয়লা জাতীয় জিনিস টানে। তো একটা পর্যায়ে দেখা গেছে কি যতই ধোয়া মোছা করো, যতই যাই করো, কিলিংকার থাকবেই, ময়লা থাকবেই। তো দেখা গেছে আজকে ধুইছে, কালকে কাজ চালু হয়েছে, পরশুদিন আবার ময়লা হয়েছে। তো এটা স্বাভাবিক বিষয়। তারপর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন জাহাজটা ফুল সেলিং হয়ে যায় তখন আসলে